মাইলস্টোন ট্র্যাজেডিতে ২৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। প্রাণহানি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ, নিস্তব্ধ মাইলস্টোনে বিষাদের ছায়া। অভ্যুত্থানের বছর না ঘুরতেই পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত বললেন প্রধান উপদেষ্টা। সরকারকে নিরপেক্ষতা প্রমাণের তাগিদ রাজনীতিকদের। অর্থের জন্য কিডনি বিক্রির মর্মান্তিক গল্প জয়পুরহাটের কালাই উপজেলা ঘিরে এ কাজে লিপ্ত ২০ গ্রামের মানুষ। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি। এবং পদ্মায় বিলীন হচ্ছে রাজবাড়ির বিস্তীর্ণ আবাদী জমি, বসত ভিটা। ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলানোর দাবি পাউপুর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বর্তমানে দগ্ধ অবস্থায় ৪৪ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। সেখানে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দিতে আসা সিঙ্গাপুরের চিকিৎসক দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক এসব কথা বলেন। যদিও এর আগে মঙ্গলবার মাইলস্টোন ট্র্যাজেডিতে আইএসপিআর এর পক্ষ থেকে মৃতের সংখ্যা বলা হয়েছিল ৩১ জন। এদিকে মাইলস্টোনে দগ্ধদের উন্নত চিকিৎসা সেবা দিতে ঢাকা এসেছে ভারতীয় চিকিৎসক দল। আমরা আমাদের মতামত, ওনার মতামতের ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কিরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি। যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। বড় বড় দুর্যোগে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নিজের রিপোর্টিং অভিজ্ঞতার আলোকে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রিয়জন নিখোঁজ থাকলে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে রিপোর্ট লেখানো হয়। এক্ষেত্রে তথ্য গোপন করা কঠিন। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় তথ্য গোপনের ইচ্ছা সেনাবাহিনীর নেই বলেও জানিয়েছে আইএসপিআর। বুধবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির পরিচালক বলেন, মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। নিস্তব্ধ মাইলস্টোনে এখন শুধুই বিষাদের ছায়া। ক্যাম্পাসে ঝুলছে তালা, গেটের বাইরে বন্ধুদের খোঁজে অপেক্ষায় থাকতে দেখা গেছে অনেক সহপাঠীকে। এদিকে এই ঘটনায় হতাহতের সংখ্যা নির্ণয় করতে ঠিকানা সহ তালিকা প্রস্তুতে কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে আগামী ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে বলে জানায় কর্তৃপক্ষ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শিশুদের কলকাকলিতে মুখর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখন শুনশান নীরবতা। শিক্ষার্থী নেই, আছে কেবল বিমান দুর্ঘটনার ক্ষতচিহ্ন আর বিষাদের ছায়া। বুধবার সকাল থেকে প্রতিষ্ঠানটির মূল ফটকে তালা। অনেক শিক্ষার্থী চলে গেছেন স্কুল ক্যাম্পাসে। অপেক্ষা করতে হয়েছে বাইরে। সেখান থেকেই নিহত বন্ধুদের স্মরণ করা, জানালেন সেদিনের মর্মান্তিক ঘটনার কথা। কোচিং করার জন্য বসেছিল, কেউ টিফিন খাচ্ছিল, এমন তো অবস্থায় বাচ্চাগুলো যে এভাবে মারা যাবে বুঝতে পারতেছি না। আচ্ছা, রেলিং ধরে দৌড়াদৌড়ি করতেছিল, একটার গায়ের উপরে একটা পড়তেছিল। এরপরে কিছুক্ষণের মধ্যে ফায়ার ফাইটার্স আর্মিরা আসছে। ফায়ার ব্রিগেড সর্বোচ্চ কাজ করছে, সাথে সাথে নৌবাহিনী, বিমান বাহিনী আসছে, সর্বোচ্চ চেষ্টা হচ্ছে। আর কলেজের ছেলেরা, এই ছেলেরাও কাজ করছে। সহপাঠী হারানোর বেদনায় কাতর তারা। মানতে পারতেছি না, আমি ঘুমাইতে পারতেছি না, সবসময় কথাটা বারবার হুমায়রা ওরা ছিল। আমার একটু ভালো লাগে না, সারাদিন কিছু খায় না, অনেক মানুষ আহত ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে বার্ন অবস্থায় পাওয়া গেছে, তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে বার্ন ইনস্টিটিউট সহ আশপাশে যে কটা হসপিটাল আছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সংখ্যা নির্ণয় করে ঠিকানা সহ তালিকা প্রস্তুতে কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। অভ্যুত্থানের এক বছর যেতে না যেতে পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে ১৩টি দলের সঙ্গে বৈঠকে আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলের ঐক্য আরও দৃশ্যমান করা দরকার। সরকারের নিরপেক্ষতা প্রমাণের তাগিদ দেন বৈঠকে অংশ নেয়া দলগুলোর নেতারা। সচিবালয় কেন্দ্র করে তরুণ শিক্ষার্থীদের উপরে রাষ্ট্রীয় যে দমন নিপীড়ন চালানো হয়েছে,
আমরা মনে করি এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। মব বা যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে উনি মনে করছেন যে এখানে ফ্যাসিবাদের কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে, সে ব্যাপারে যাতে আমরা সচেতন থাকি। অন্তর্বর্তী সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মানুষের নিরাপত্তা দেওয়া, সেই দিকে আরো অনেক বেশি মনোযোগী হতে হবে। নাটোরের দুর্ঘটনার শিকার কুষ্টিয়ার একই পরিবারের ৮ জনের মরদেহ নেওয়া হয়েছে এলাকায়। বুধবার সন্ধ্যায় লাশ পৌঁছালে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। বাদ জোহর জানাজা সম্পন্ন করা হবে। গতকাল নাটোরের বড়াই গ্রামে তরমুজ মোড় এলাকার মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা যান মাইক্রো চালক সহ ৮ জন। সবাই একে অপরের স্বজন। নিহতরা হলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বাসিন্দা। এ বিষয়ে আরো জানাতে কুষ্টিয়ার মেহেরপুর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, দুর্ঘটনায় নিহতদের এলাকার চিত্র এই মুহূর্তে কি দেখছেন জানাবেন আমাদের। জি, আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু এখন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে কিন্তু এই নিহতদের বাড়িতে অবস্থান করছি। আসলে হৃদয় বিদারক আহাজারিতে হৃদয় স্পন্দে পড়ে আছে এই কুষ্টিয়া দৌলতপুর ধর্মদহ গ্রামে। কিন্তু একই পরিবারে 7 জন ও ড্রাইভার সহ 8 জনের মৃত্যুতে এই গ্রামে কিন্তু নেমে এসেছে শোকের ছায়া। এই একই বাড়িতে জাহিদুলের স্ত্রী সহ আরো কিন্তু 8 জন নিহত হয়েছে। তো আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আমি এই নিহত পরিবারদের সাথে কথা বলে তারা আমাকে যেমনটা জানিয়েছে যে আসলে এই জাহিদুলের পুত্রবধূ সিরাজগঞ্জে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তো তাকেই দেখার জন্য আর কি গতকাল সকাল 6টার সময় এই পরিবার থেকে মাইক্রোবাস যোগে সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই ধর্মদহ গ্রাম থেকে কিন্তু রওনা হয়। তো এই নাটোর তরমুজ পাম্প এলাকায় পৌঁছানোর সাথে সাথে অপর দিক দিয়ে কিন্তু একটি দ্রুত ট্রাক এসে মাইক্রোবাসে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কিন্তু 6 জন নিহত হয়। বাকি 2 জন ড্রাইভার সহ বাকি 2 জনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে কিন্তু তারা মারা যায়। তো আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় কিন্তু এই নিহতদের লাশ এই ধর্মদহ গ্রামে আসার পরেই কিন্তু এই ধর্মদহ গ্রামে শোকের ছায়ায় এসেছে। তো আমি পরিবারের সাথে কথা বলে জেনেছি যে পরিবার আমাকে যেমনটা জানিয়েছে যে এই নিহতদের যে দাফন সম্পূর্ণ হবে তাদের পারিবারিক কবরস্থানে কিন্তু দাফন সম্পূর্ণ হবে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া দৌলতপুর ধর্মদহ গ্রামের থেকে নিহত পরিবারের খবর। জি মিলন, ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। সকাল 8টার দিকে ডিবি পুলিশ তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে। এবিএম খায়রুল হককে ডিবি কার্যালয়ে আনা হবে। সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। বিচার অঙ্গনে তুমুলভাবে আলোচিত ও সমালোচিত এ বিচারপতি বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করে। 5 থেকে 15 লাখ টাকার লোভে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার দরিদ্র অসহায় মানুষ কিডনি বিক্রি করেছেন। বিশেষ করে উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রায় 20 গ্রামের সহজ সরল মানুষ নিজের কিডনি বিক্রি করেছেন। তবে 2022 সাল থেকে প্রশাসনের তৎপরতা ও স্থানীয়দের সচেতনতায় কমেছে কিডনি বিক্রি। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। অভাবের তাড়নায় দালাল চক্রের প্রলোভনে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের 20 গ্রামের দরিদ্র মানুষ বিক্রি করছেন নিজের কিডনি। পরিবারের সচ্ছলতা ফেরাতে কিডনি বিক্রি করলেও ঘোরেনি তাদের ভাগ্যের চাকা। উল্টো প্রতারিত হয়ে মামলা ও ঋণের বেড়াজালে মানবেতর জীবনযাপন করছেন। কেউ ভুগছেন জটিল রোগে। 1.5 লাখ টাকা দিচ্ছি না, জানতাম না যে 1.5 লাখ টাকা। এখন তার টাকা দেখাই দিত, তাহলে 15-20 হাজার টাকা আমার যেদিন দালাল চক্র করে যাবে, টাকা দিতে না, অনেকে ঝামেলা করে। আশা করি
কিডনি আর আপনারা কি দিবেন? কাজ করে আমি বললাম ঢাকাতে মেলা হাত পা ভালো আছে, করা যাবে না, এই একই বিধায় দেওয়া যায়, কাজ করা যাচ্ছে না। কোনো কাজ কামটা করা হয় না, এই মাস এই কিছু আমি ট্রেন খেলে ফিরে ফিরে এই জেলা। আমাদের এলাকার কিছু সংখ্যক লোক দালালের চক্রান্তে পড়ে তারা কিডনি বিক্রি করছে। প্রশাসনের তৎপরতায় এখন আর আগের মতো কিডনি বেচাকেনা নেই বললেন জনপ্রতিনিধিরা। কিডনির হাট জয়পুরহাট এরকম একটা স্লোগান একসময় উঠেছিল, তারপর থেকে প্রশাসন সজাগ হয়ে যায়, যারা জনপ্রতিনিধি ছিল তারাও সজাগ হয়ে যায়। আমরা অ্যাওয়ারনেস করে এই জিনিসটি একেবারেই বন্ধুর পথে নিয়ে গেছি। এখন বর্তমানে ভালোই আছে, অসহায় মানুষ আগের দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করতো, কিন্তু এখন সেটা নেই। যারা কিডনি বিক্রি করেছেন তারা দীর্ঘমেয়াদী নানা রোগে ভুগবেন বলে জানালেন জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। কিডনি তারা দান করছে, এর ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা পড়ে যাচ্ছে। তাদের বাকি জীবনে বিশেষ করে খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ওষুধ, এই ওষুধ যে ওষুধগুলো কিডনির উপরে প্রভাব ফেলে। 2011 থেকে 2022 সাল পর্যন্ত কিডনি বেচাকেনায় 17টি মামলা হয়েছে, অনেককে গ্রেফতারও করা হয়েছে, তবে এরপরে আর কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে 22 সালের পরে কোনো অভিযোগ আসেনি, কেউ কোনো ভিকটিমের কথা বলেনি বা কোনো বিক্ষুব্ধ ব্যক্তি বা যারা এটি জানে আইনগত প্রতিকার চেয়েও পুলিশের কাছে কেউ আসেনি। আমরা তৎপর রয়েছে অতীতের মতো, সামনে যদি কোনো অভিযোগ আসে আমরা অতীতের মতো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। টাকার লোভে নিজের শরীরে কিডনি বিক্রি করা থেকে ফেরাতে প্রশাসন কঠোর ভূমিকা নেবে দাবি সচেতন মানুষের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। পদ্মার ভাঙনে বিলীন হতে চলেছে রাজবাড়ী 4 উপজেলার বিস্তীর্ণ আবাদি জমি বসতভিটা। ইতোমধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে সদর, গোয়ালন্দ, পাংশা ও কালুখালী উপজেলার 9 ইউনিয়নের বহু বাড়িঘর ও জমিজমা। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের দাবি, ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলা হয়েছে। মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান, জেসি। প্রমত্তা পদ্মা নদীর বর্ষাকালের তাণ্ডব শুরু হয়ে গেছে রাজবাড়ীতে। গেল কয়েকদিন ধরে সদর উপজেলার গোদারবাজার, বরাট ও মিজানপুর, গোয়ালন্দের দৌলতদিয়া, দেবগ্রাম ও অন্তরমোড়, কালুখালী, রতনদিয়া এবং পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর সহ 9টি ইউনিয়নে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনের কবলে পড়ে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে বিপাকে পড়েছে বেশ কিছু পরিবার। একটু জায়গা পরে জমিতে ঘর উঠে নইছে কিস্তির ফার, খুব কষ্টই নইছে, আমাদের দিন খুব কষ্টই যাইতেছে। গাঙে ভাঙতেছে, বুই বাক্স সবই তো ভেঙে গেছে। এখন আমরা চলাফেরা করবো কিভাবে? আপনারা যদি নদীটা বাঁধে দিতেন তাহলে আমরা বসবাস করে ফেলতাম। ড্রেজিং সংকট ও নদী শাসন না করায় ভাঙনের কবল থেকে মুক্তি মিলছে না বলে জানান পদ্মাপাড়ের মানুষ। নদীতে প্রচন্ড ঢেউ এবং তাফালের কারণে কৃষকদের জন্য বিশেষ করে বড় ক্ষতি, এবং কৃষকের মনে করেন অনেক ফসলি জমি, যেমন মনে করেন নদীর সাইড দিয়ে অনেক কৃষকের পাট 2-3 বিঘা করে পাট দেখা গেছে ভেঙে নদীতে চলে গেছে। বর্ষা শুরু হয় নাই, এখন যে ভাঙতে আছে আরো 2 মাসের বড় যদি আর ভাঙে তাহলে আমরা যা কিভাবে বসবাস করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বর্ষা মৌসুমে রাজবাড়ী সহ রক্ষাবাদের কয়েকটি জায়গাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হলেও 57 কিলোমিটার নদীপথের মাত্র 392 মিটার স্থায়ী কাজের অনুমতি পাওয়া গেছে। যেখানে কোনো প্রতিরক্ষা কাজ ছিল না সেখানে ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন আমার তথ্য মতে এ পর্যন্ত আমরা 106 মিটার দৈর্ঘ্যের ভাঙন জরুরি ভিত্তিতে আমরা এটা ফ্যাক্স বার্তা প্রেরণ করে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়নের জন্য প্রশাসনিক উদ্যোক্তা দপ্তর থেকে পাওয়া গেছে। আর যে কোনো জায়গায় ভাঙন সংঘটিত হওয়ার সাথে সাথে আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করে আমরা উদ্যোক্তা দপ্তরকে অবহিত করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। পদ্মার ছোবল থেকে মানুষের জানমাল রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। জুলাই আন্দোলনের এই দিনে ঢাকা সহ 3 জেলায় বুধবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। 2024 সালের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কের খোঁজ পাওয়া যায়। আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সংঘাতে 24 জুলাই পর্যন্ত 201 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। বাকিটা জানাচ্ছেন রেজা খান।
কোটা সংস্কার আন্দোলনের ২৪ জুলাই ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও ৪ জনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ১ জন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘাতে ২৪ জুলাই পর্যন্ত ২০১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায়। নিখোঁজের ৫ দিন পর ফেসবুকে পোস্টে আসিফ ও বাকের নিজেদের চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয় বলে জানান। এদিন ঢাকাসহ ৩ জেলায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং অন্যান্য জেলায় কয়েক ঘন্টা কারফিউ শিথিল থাকে। ৪ ঘন্টার জন্য খুলে দেওয়া হয় সরকারি অফিস ও ব্যাংক। এছাড়াও এদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা। কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে আন্দোলন ঘিরে ঢাকার যেসব স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সেগুলোর মধ্যে অন্যতম মেট্রো রেল সহ কয়েকটি স্থাপনা সরকারের উদ্যোগে বিদেশি কূটনীতিকদের সরেজমিন পরিদর্শন করানো হয়। এ বিষয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, মোট ৪৯টি মিশনের প্রতিনিধিরা ধ্বংসযজ্ঞ চালানো কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছেন। বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই ৬ জন নিহতের ঘটনা তদন্তে এদিন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১৬ জুলাই সংঘর্ষের বিষয়ে জানতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জনগণের কাছে তথ্য চাওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি। আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত করতে না পারায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এদিন আন্দোলনরতদের দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে বলেন, তাদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নিজের প্রতিষ্ঠানের সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের কি ধরনের পোশাক পরতে হবে তা ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নারীদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিহার করতে বলা হয়েছে। ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ ২ এ নির্দেশনা দিয়েছে। পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতা ফর্মাল শার্ট ও ফর্মাল প্যান্ট পরতে বলা হয়েছে। পরিহার করতে হবে জিন্স ও গ্যাবার্ডিং প্যান্ট। নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নিয়োগের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় দোকানপাট থেকে চাঁদাবাজি, ফুটপাত দখল করে অবৈধ দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। টেকসই বাঁধ নির্মাণ সহ ৮ দফা দাবিতে ফেনীর সর্বস্তরের জনগণ পানি উন্নয়ন বোর্ড অভিমুখী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরে পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। ফরিদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫-এ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরে মুজিবনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে দেশসেরা এবং দেশসেরা আজিজিয়া হাফিজি মাদ্রাসার ছাত্র জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় শুকরিয়া ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষায় কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবির আইমার সুলপুর গ্রামের জাকস ফাউন্ডেশনের সহযোগিতায় পিকেএসএফ এর অর্থায়নে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন জাতের সবজি চাষ প্রদর্শনী পরিদর্শন করেন তারা। ঝালকাঠিতে ভালো ফলাফল করায় ঝালকাঠি ৩৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
গেল 24 ঘন্টায় গাজায় অনাহারে প্রাণ গেছে 10 ফিলিস্তিনি। কয়েকদিনের ব্যবধানে কেবল খাদ্যের অভাবে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এদিকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 100 জন মারা গেছে। গাজা উপত্যকায় বড় পরিসরে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে 109টি ত্রাণ সংস্থা। দুর্ভিক্ষের সংকট সমাধানে ইসরায়েলকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শেষ করব মহানা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে 29 জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। প্রাণহানি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ, নিস্তব্ধ মাইলস্টোনের বিষাদের ছায়া। অভ্যুত্থানের বছর না ঘুরতে পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত বললেন প্রধান উপদেষ্টা। সরকারকে নিরপেক্ষতা প্রমাণের তাগিদ রাজনীতিকদের। অর্থের জন্য কিডনি বিক্রির মর্মান্তিক গল্প জয়পুরহাটের কালাই উপজেলা ঘিরে। এ কাজে লিপ্ত 20 গ্রামের মানুষ, প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি। এবং পদ্মায় বিলীন হচ্ছে রাজবাড়ির বিস্তীর্ণ আবাদি জমি বসতভিটা। ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলানোর দাবি পাও। এই ছিল মহানা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মহানার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।